হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম। আমি আজ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 5th সেমিস্টার মেজর 11 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক আজ যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করবো, খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা রয়েছে, সে আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা হিসেবে বাংলা ভাষার উদ্ভবের যে গতি রেখা রয়েছে, মানে কি করে সে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার রূপান্তর হয়ে এই যে একটা গতি রেখা যে রয়েছে, এই উদ্ভব হলো বাংলা প্রাচীন ভাষার, কি করে হলো সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে পুরো ডিটেইলসে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, দেখো তাহলে আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আর তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি আর বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নাও। আমি তাও কোর্স ফির জায়গাটা শুধু ছোট্ট করে বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য আছে 699। ঠিক আছে, এই তোমাদের কোর্স ফি আর সমস্ত ইনফরমেশন তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনে দেওয়াই আছে। তাহলে একেবারে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। দেখো, আজকে যে ক্লাসের আমার আলোচনা শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি, আদি উৎস যে রয়েছে, এই যে আর্য ভাষা যে রয়েছে, ঠিক আছে, আদি উৎস ও মূল যে শাখা রয়েছে এই আর্য ভাষা, শুরু থেকে আমি এক এক করে আলোচনা করছি। দেখো, এখানে বলছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সৃষ্টির প্রেক্ষাপট। তো এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, সেখান থেকে কি করে এই প্রাচীন আর্য ভাষার সৃষ্টি হলো, শুরুতেই আমরা সবার প্রথমে যেইটা পাবো সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। সবার প্রথমে আসছে এই আর্য ভাষা। তো এই বাংলা ভাষার উদ্ভব নিয়ে কিন্তু বিভিন্ন একটা মতভেদ রয়েছে। অনেকে বলে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা দেখবো সংস্কৃত না, আর্য ভাষা থেকে কিন্তু আর কি বিভিন্ন ভাষাগুলোর উদ্ভব হয়েছে। সেই কারণে সবার প্রথমে আসছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেখানে বৈদিক বা ছান্দাস ভাষা যে রয়েছে, আমরা সেটা বলতে পারি আনুমানিক 1500 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা রয়েছে, ঠিক আছে। আর এই আদি আর্য ভাষার লিখিত প্রাচীনতম রূপ সংরক্ষিত হয়েছে ঋগ্বেদ মন্ত্র সমূহে। তাহলে এই আদি ভাষা যেটা আমরা পেয়ে যাবো, ঋগ্বেদ যে রয়েছে, সেই ঋগ্বেদের যে মন্ত্র সমূহগুলো রয়েছে, সেখানে আমরা এই প্রাচীন যে ভারতীয় আর্য ভাষা সেটা কিন্তু উদাহরণ পেয়ে যাব, যা বৈদিক বা ছান্দাস ভাষা নামে কিন্তু পরিচিত। এরপরে আমরা দেখব সংস্কৃত ও কথ্য রূপান্তর, যেখানে এই আর্য ভাষা কি হলো, সংস্কৃত ও কথ্য রূপান্তর হলো। বৈদিক ভাষার সমান্তরালে লোকমুখে ব্যবহৃত হতো আর্যদের কথ্য উপভাষা সমূহ, যেখানে পরবর্তীকালে পাণিনি কর্তৃক ব্যাকরণ সংস্কারের মাধ্যমে কথ্য রূপটি সংস্কৃত রূপ লাভ করে। মানে এটা আগে কথ্য উপভাষা, আমরা দেখব কথ্য উপভাষা ছিল, এবং সেখান থেকে এই পাণিনির মাধ্যমে কি হলো, এই কথ্য ভাষার একটা রূপ হলো, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা, ঠিক আছে, যা সাহিত্যের প্রধান বাহনে পরিণত হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই, চলো দ্বিতীয় কি আসছে। দ্বিতীয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা জেনে গেলাম। এখন আমরা দেখে নিই মধ্য ভারতীয় যে আর্য ভাষাগুলো রয়েছে, যেখানে আমরা কি কি পাবো। প্রথমে পাবো পালি ও অশোক প্রাকৃত, যার সময়সীমাটাও বলে দিয়েছে, প্রথম স্তর 600 থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে, খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রয়েছে। তারপরে আমরা পাবো এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে সাহিত্যিক প্রাকৃত, যেটা দ্বিতীয় স্তরের মধ্যে পড়ছে 200 থেকে 600 খ্রিস্টাব্দ অবধি, ঠিক আছে। তারপরে আমরা পাবো অপভ্রংশ বা অবহট্ট যে রয়েছে, তৃতীয় স্তর 600 থেকে 900 খ্রিস্টাব্দ অবধি, ঠিক আছে। তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষা এরও 3টা স্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, সময়সীমাগুলো কিন্তু নিচে দেওয়া আছে। এবার তারপরে কি বলছে দেখো, ভাষা বিবর্তনীয় কালক্রমিক ধারা। তো এই যে মধ্য আর্য ভাষা চলে গেল, এরপরে আসছে কি ভাষা বিবর্তনীয় যে কালক্রমিক ধারাটা, মানে একেবারে ভাষার কি বিবর্তন, মানে নতুন একটা অধ্যায় আসছে, যেখানে সবার প্রথমে আমরা কি পাবো, প্রাচীন আর্য ভাষা, যেটা সময়সীমা 1500 থেকে 600 খ্রিস্টাব্দ অব্দি, বৈদিক ও সংস্কৃত রূপের প্রাধান্য, আর্য ভাষার আদি কথ্য রূপ, প্রথম বিবর্তন স্তর কিন্তু আমরা দেখবো প্রাচীন আর্য ভাষা। এবং তারপরে আমরা পাবো মধ্য আর্য ভাষা, যেখানে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ অব্দি এই মধ্য আর্য ভাষা চলছিল। তারপরে আমরা কি পাবো, নব্য আর্য ভাষা, ঠিক আছে। তৃতীয় আমরা এটা পাবো, যেটা সময়সীমা বলছে 900 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ অব্দি, বর্তমান অব্দি কিন্তু আমরা বলবো এই ভাষাটা চলছে। তারপরে আসছে অপভ্রংশ অবহট্ট যে রয়েছে এই ভাষা, যেটা কালসীমাটা খুব সুন্দরভাবে বলে দিয়েছে,
600 থেকে 900 খ্রিস্টাব্দ অব্দি প্রাকৃত ভাষার অবক্ষয় শেষ রূপ, এখান থেকে কিন্তু নব্য ভাষাগুলোর জন্মলগ্ন। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি 4টা ভাগ ভাষার বিবর্তনের মধ্যে, যেখানে সবশেষে আসছে অপভ্রংশ বা অবহট্ট যে ভাষা রয়েছে, এই ভাষার কিন্তু আর কি যেখান থেকে বিভিন্ন ভাষাগুলো তৈরি হচ্ছে এই বর্তমানে যে আমরা যেটা বলতে পারি আধুনিক ভাষার মধ্যে। ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু বড় করে আর কি লিখিয়ে দিয়েছে প্রাকৃত থেকে বাংলা ভাষার রূপান্তর। তাহলে এই প্রাকৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার রূপান্তর ঘটলো, যেখানে মাগধী অপভ্রংশ ও গৌড়ীয় অপভ্রংশের মধ্যে দিয়ে আধুনিক বাংলার রূপান্তর প্রক্রিয়া আমরা এক এক করে দেখে নেব। দেখো দেখো কি বলছে, তাহলে কি করে বাংলা ভাষাটা আসলে আমরা বুঝতে পারছি। দেখো প্রথমে বলছে উদ্ভবের উৎস নিয়ে প্রধান দুটি মতামত এখানে দিয়ে দিয়েছে ডক্টর সুনীতি কুমার মাগধী প্রাকৃত ভাষা সম্পর্কে কি বলেছে। দেখো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ভারতের যে পূর্বাঞ্চলীয় মাগধী প্রাকৃতের শেষ স্তর মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে আনুমানিক 950 খ্রিস্টাব্দের দিকে জন্ম নেয়, যে বাংলা, অসমিয়া, উড়িষ্যা ভাষা। আর এইটি হচ্ছে ভাষাতত্ত্বের ইতিহাসে সর্বাধিক সর্বসম্মত বৈজ্ঞানিক মতবাদ। তার সঙ্গে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও গৌড়ীয় প্রাকৃত ভাষা সম্পর্কে তিনিও একটা মতবাদ দিয়েছে, যেখানে তিনি কি বলছে যে তাত্ত্বিক বিশ্লেষণে বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ীয় প্রাকৃতের অন্তর্গত গৌড়ীয় অপভ্রংশ থেকে। মানে এক এক পণ্ডিতেরা কিন্তু এক এক মতবাদ পোষণ করেছে। তিনি বাংলা ভাষার জন্মকাল আরো প্রাচীন তথা আনুমানিক 650 খ্রিস্টাব্দের কাছাকাছি বলে মনে করেছেন। ঠিক আছে, তাহলে মতবাদগুলো আমরা দেখে নিলাম যেখান থেকে আসলো। এরপরে দেখো এখানে কি বলছে খুব সুন্দরভাবে, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, যেখানে আমরা দেখতে পাচ্ছি চর্যাপদ। এর আগেও চর্যাপদ নিয়ে আমি ক্লাস করেছি, তখনই বলেছি যদি বলা হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি, সেটা কিন্তু চর্যাপদ। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে এখানে মেনশন করে দিয়েছে 950 খ্রিস্টাব্দ থেকে এই আদি যুগের সূচনা কিন্তু হয়, যেখানে আমরা চর্যাপদ পাবো। তারপরে দেখো কি বলছে, পরের আলোচনায় আমি চলে যাচ্ছি। রূপান্তরের প্রধান ভাষাতাত্ত্বিক গতিরেখা, যেখানে যুগ্ম ব্যঞ্জনের সরলীকরণ, প্রাচীন আর্যের যুগ্ম ব্যঞ্জনের মধ্যে দিয়ে আর্যের দ্বিতীয় লাভ করে হস্ত, হক্ষত, তারপরে হত্ত, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনটা হচ্ছে, যা আর্য বাংলা ভাষায় একটি ব্যঞ্জন লুপ্ত হয় ও ক্ষতিপূরণমূলক দীর্ঘ স্বর আসে, যেমন হাত। এইভাবে কিন্তু আর কি ভাষার বিবর্তনটা হচ্ছে। তারপরে বিভক্তি ও কারকের বিবর্তন অনুযায়ী আমরা দেখতে পারবো। তারপরে দেখতে পারবো দ্বিবচনের বিলুপ্তি। ঠিক আছে, এক এক করে আর কি সংজ্ঞাগুলো আমি বলে দিচ্ছি। তারপরে আছে কি দেশীয় অনার্য ক্ষেত্রে শব্দের যে আত্মীকরণ, যেখানে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রিক ও দ্রাবিড় ইত্যাদি দেশীয় অনার্য উপাদানের সাথে প্রাচীন ভাষার ব্যাকরণগত ও শব্দগত মিলনে বাংলা ভাষার লাভ, এক নিজস্ব দেশজ যে সচেতনতা, তা কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখো লিপির যে বিবর্তনীয় ধারা এখানে বলে দিয়েছে। দেখো কি বলছে লাস্ট আর কি বলছে কি, যে লিপির বিবর্তনীয় ধারা, যেখানে ভাষা বিবর্তনের সমান্তরালে বাংলা লিপির যে বিকাশ ও ঐতিহাসিক তাৎপর্য বহন করে। ভারতের প্রাচীনতম লিপি ব্রাহ্মী লিপি। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর কি ভারতের প্রাচীনতম লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। এর থেকে কালক্রমে কুটিল লিপির উদ্ভব হয়েছে, এবং কি বলছে এই কুটিল লিপি থেকে পরবর্তীতে প্রাচীন কামরূপী ও এই বাংলা লিপির জন্ম হয়। তাহলে কি করে কোন লিপি থেকে আমরা জন্মটা পাচ্ছি বাংলা লিপির, তাও কিন্তু আমরা জেনে গেলাম, যেখানে চর্যাপদের পাণ্ডুলিপি এবং পরবর্তীকালে মধ্যযুগীয় পুঁথি সমূহ এই বিবর্তনের অকাট্য প্রমাণ বহন করে আসছে। তাহলে এক এক করে প্রমাণ সহ কিন্তু আমরা দেখতে পেলাম এই বাংলা ভাষার উদ্ভব, কি করে ভাষা রূপান্তর হয়ে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসে পুরো ডিটেলসে কিন্তু আমি আলোচনা করলাম, আর আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। আগে ইনফরমেশন ক্লাসের শুরুতে আমি দিয়ে দিয়েছি, এখানে তাও ছোট্ট করে একবার বলে দিচ্ছি। দেখো এখানে বোর্ডের কর্নারের নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।